আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে দুইটা, একটা হচ্ছে হেটেরো জাংশন এবং হচ্ছে জেফেট। এই দুইটা টপিক নিয়ে আমরা আজকে আলোচনা করব। তাহলে হেটেরো জাংশন এটা হচ্ছে 5.8 স্ট্রিটমেন্ট এবং হচ্ছে জেফেট। তো তোমাদের এই দুইটা টপিক থেকে কিছু ছোট প্রশ্ন আর কি থাকতে পারে ফাইনালে। তোমরা কি কি পড়াশোনা করবো আমি বলে দিচ্ছি। হেটেরো জাংশনের মধ্যে প্রথমে আমাদের শিখতে হবে হোমো জাংশনের ডেফিনিশন, তারপর মেটাল সেমিকন্ডাক্টর জাংশনের ডেফিনিশন, হেটেরো জাংশনের ডেফিনিশন। তারপর হেটেরো জাংশন বানানোর জন্য লেটিস ম্যাচিং লাগে, এটা অলরেডি আমরা লেকচার 3 তে করছি, যেখানে ওই যে চ্যাপ্টার 1 এর 1.4 টপিকটা ছিল। আমরা গ্রাফ থেকে ডাটা নিয়ে লেটিস ম্যাচিং করে তারপর কে কার সাথে কম্পেটিবিলিটি টেস্ট হয়, হইলে একটার সাথে একটা মিলানো যায়, না হইলে ওটা কম্পেটিবল না, এরকম কিছু ম্যাথও আমরা দেখছিলাম। আচ্ছা, তারপরে হেটেরো জাংশনের মধ্যে তিনটা খুব ইম্পর্টেন্ট প্যারামিটার আছে, একটা হচ্ছে ব্যান্ড গ্যাপ, একটা হচ্ছে ওয়ার্ক ফাংশন, আর একটা হচ্ছে ইলেকট্রন এফিনিটি। এইগুলো আবার আজকে আমরা দেখবো। আর লাস্টে একটা রুল ফলো করতে হয় হেটেরো জাংশনস এর জন্য, সেটা হচ্ছে অ্যান্ডারসন এফিনিটি রুল। এটা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে খেয়াল করো হোমো জাংশনস বলতে কি বোঝায়। ধরো এতদিন আমরা যে পিএন জাংশন গুলা তৈরি করছিলাম, ধরো এটা একটা পিএন জাংশন আমরা তৈরি করছিলাম, এই পিটা সিলিকন ওয়েফারের উপর তৈরি করা হয়েছে, এই এনটাও সিলিকনের উপরই তৈরি করা হয়েছে। তার মানে যদিও এখানে দুইটা ভিন্ন ডোপিং করা হয়েছে, যে পিটা একটা ডোপিং এনটা একটা ডোপিং, কিন্তু দুইটাই করা হয়েছে সিলিকনের উপর। তাহলে এই ধরনের সিচুয়েশনকে আমরা বলি হচ্ছে হোমো জাংশন, যেখানে ম্যাটেরিয়ালটা সেম কিন্তু ডোপিংটা ভিন্ন। কিন্তু হেটেরো জাংশনের ক্ষেত্রে যেটা হবে, আমরা এখানে যদি একটা পিএন জাংশন তৈরি করি, তাহলে এই পিএন জাংশনের সাপোজ পিটা আসলো সিলিকন থেকে আর এনটা আসলো জার্মেনিয়াম থেকে, তাহলে কি হবে, দুইটা ম্যাটেরিয়ালই চেঞ্জ হয়ে যাবে। দুইটা ম্যাটেরিয়ালই সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে যাবে। যেমন সিলিকনের ক্ষেত্রে যে ব্যান্ড গ্যাপ আছে সেটা হচ্ছে 1.1 ইলেকট্রন ভোল্ট, জার্মেনিয়ামের ক্ষেত্রে যে ব্যান্ড গ্যাপ আছে সেটা হচ্ছে 0.7 ইলেকট্রন ভোল্ট। তাহলে ব্যান্ড গ্যাপ চেঞ্জ হয়ে গেল, ব্যান্ড গ্যাপ চেঞ্জ হয়ে গেলে তার সাথে ওয়ার্ক ফাংশন এবং ইলেকট্রন এফিনিটি বাই ডিফল্ট চেঞ্জ হয়ে যাবে, কারণ ব্যান্ড গ্যাপের সাথে এই দুটো রিলেটেড। তাহলে যখন আমরা দুইটা আলাদা মেটেরিয়ালের মধ্যে এই কাজটা করতেছি তখন সেটা হচ্ছে হেটেরো জাংশন, আর যখন সেম মেটেরিয়াল উপর এই কাজটা করতেছি তখন হচ্ছে হোমো জাংশন। তাহলে খেয়াল করে দেখো, হোমো জাংশনের ক্ষেত্রে ব্যান্ড গ্যাপের কোনো পরিবর্তন নাই এবং এই কারণে ওয়ার্ক ফাংশন ইলেকট্রন এফিনিটিরও কোনো পরিবর্তন নাই। কিন্তু যখন হেটেরো জাংশন করবা তখন ব্যান্ড গ্যাপ পরিবর্তন হয়ে যাবে এবং সেই কারণে এই তিনটা টার্মই চেঞ্জ হয়ে যাবে। আর মেটাল সেমিকন্ডাক্টর জাংশন গুলো আমরা গত ক্লাসে শিখছি, মেটাল সেমিকন্ডাক্টর জাংশনকে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে শর্টকি ব্যারিয়ার আর একটা হচ্ছে অহমিক কন্টাক্ট। এবং শর্টকি ব্যারিয়ার গুলো আমরা দেখছি এগুলো নর্মাল পিএন জাংশনের মতো রেকটিফায়ার হিসেবে কাজ করে, আর অহমিক কন্টাক্ট গুলো হচ্ছে নন রেকটিফায়ার হিসেবে কাজ করে, যেখানে আমরা ইন্টার কানেকশন দিব সেখানে অহমিক কন্টাক্ট ব্যবহার করব। আচ্ছা, তারপরে লেটিস ম্যাচিং, লেটিস ম্যাচিং এর কথা বললামই, যেমন কে কার সাথে কম্পেটিবল হইতে পারে। ধরো উপরের মেটেরিয়ালটা হচ্ছে গ্যালিয়াম আর্সেনাইড সাপোজ, তার নিচে ওয়েফার হচ্ছে অ্যালুমিনিয়াম আর্সেনাইড। এখন দেখতে হবে এই দুইটা মেটেরিয়ালের ব্যান্ড গ্যাপ কাছাকাছি আছে কিনা, ওয়ার্ক ফাংশন কাছাকাছি আছে কিনা, এফিনিটি কাছাকাছি আছে কিনা। যদি ব্যান্ড গ্যাপ কাছাকাছি থাকে তাহলে বাকি দুইটা অটোমেটিক কাছাকাছি থাকে এবং তখন আমরা সেটাকে লেটিস ম্যাচিং করতে পারবো। আর অ্যান্ডারসন এফিনিটি রুলটা আমরা এখানে একটা ছবি থেকে বুঝবো। তাহলে এই টপিক গুলো আমাদের শিখতে হবে। তাহলে আমাদের হেটেরো জাংশনের জন্য বেসিক্যালি এরকম একটা এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম ফরমেশন করে শিখতে হবে, ফিগার 545। এটা হচ্ছে একটা এক্সাম্পল। এরকম আরো কম্বিনেশন থাকতে পারে, তোমরা নেটে সার্চ করলে পাবা, আমি তোমাদেরকে একটা হোমওয়ার্কে দিব। এটা হচ্ছে আর কি একটা আইডিয়াল সিচুয়েশন, এরকম আরো বিভিন্ন রকম সিচুয়েশন হইতে পারে। তো মেইন আইডিয়াটা দেখো, এই ফিগার এ তে আমরা এখনো দুইটা মেটেরিয়ালকে অ্যাড করি নাই, এটা একটা মেটেরিয়াল আর এটা আলাদা একটা মেটেরিয়াল, এই দুটাকে এখনো অ্যাড করি নাই, আলাদা আলাদা ভাবে রাখছি। তো ছবি দেখে বোঝা যাচ্ছে যে এই সাইডটা হচ্ছে পি টাইপ সেমিকন্ডাক্টর আর এই সাইডটা হচ্ছে এন সাইড সেমিকন্ডাক্টর, এন টাইপ। যেহেতু আমাদের ফার্মি লেভেলটা ভ্যালেন্স ব্যান্ডের নিকটে আছে তার মানে পি টাইপ, যেহেতু ফার্মি লেভেলটা কন্ডাকশন ব্যান্ডের কাছে আছে এই জন্য এন টাইপ। তো এখানে লক্ষণীয় ব্যাপার হচ্ছে পি টাইপ মেটেরিয়ালটার ইজি, যেটা ইজি বা ব্যান্ড গ্যাপ, এটা অনেক বেশি। তার মানে মেটেরিয়াল ওয়ান এর ইজিটা বেশি, ইজি ওয়ানটা বেশি। আর মেটেরিয়াল টু এর, এই মেটেরিয়াল টু এর ইজিটা কম, তার মানে ইজি ওয়ান ইজ গ্রেটার দেন ইজি টু। এটা হচ্ছে এই সিচুয়েশন, পার্টিকুলার এই সিচুয়েশন। এবং এখানে দেখো আমাদের তিনটা ডেফিনিশন মনে রাখতে হবে। একটা হচ্ছে ব্যান্ড গ্যাপ বা ইজি, ইজিটাকে আমরা বলি হচ্ছে, ইজি মানে হচ্ছে, লিখে রাখতে পারো, ইজি মানে হচ্ছে কন্ডাকশন ব্যান্ড ইসি এবং ভ্যালেন্স ব্যান্ড ইভি এর মধ্যবর্তী দূরত্ব, এটা হচ্ছে ইজি। তারপরে আমাদের একটা ডেফিনিশন জানতে হবে যেটা হচ্ছে ওয়ার্ক ফাংশন। ওয়ার্ক ফাংশনকে আমরা ফাই দ্বারা প্রকাশ করি।
ওয়ার্ক ফাংশন মানে হচ্ছে যে কোনো একটা মেটেরিয়ালের ফার্মি লেভেল থেকে একটা ইলেকট্রনকে ভ্যাকুয়াম লেভেলে বা ফ্রি স্টেটে নেওয়ার জন্য যতটুকু এনার্জি সাপোর্ট দিতে হয়। তাহলে এটা হচ্ছে ফাই। ফাই মানে হচ্ছে কি, ফার্মি লেভেল থেকে একটা ইলেকট্রনকে সরানোর জন্য, ফার্মি লেভেল থেকে একটা ইলেকট্রনকে সরানোর জন্য যতটুকু এনার্জি ইলেকট্রন ভোল্ট ইউনিটে তোমাকে প্রোভাইড করতে হবে সেটা। আর আরেকটা ডেফিনেশন হচ্ছে ইলেকট্রন এফিনিটি কাই। এটা হচ্ছে কাই, এটা হচ্ছে ওয়ার্ক ফাংশন, ডাব্লিউ এফ, ওয়ার্ক ফাংশন। আর কাই যেটা, সেটা হচ্ছে ইলেকট্রন এফিনিটি। ইলেকট্রন এফিনিটি, ইলেকট্রন এফিনিটি মানে হচ্ছে আমরা যদি কন্ডাকশন লেভেল থেকে একটা ইলেকট্রনকে ফ্রি করার চেষ্টা করি, তাহলে কন্ডাকশন লেভেল থেকে একটা ইলেকট্রনকে ফ্রি করে আমি ভ্যাকুয়াম লেভেলে নিব, অথবা এইখানকার কন্ডাকশন লেভেল থেকে একটা ইলেকট্রনকে ফ্রি করে আমি এই ভ্যাকুয়াম লেভেলে নিয়ে যাব। তাহলে এখানে তিনটা ডেফিনেশন জানতে হবে, একটা হচ্ছে ব্যান্ড গ্যাপ, একটা হচ্ছে ওয়ার্ক ফাংশন, এবং একটা হচ্ছে ইলেকট্রন এফিনিটি। ওয়ার্ক ফাংশনটা ফার্মি লেভেলের সাথে রিলেটেড, আর ইলেকট্রন এফিনিটিটা কন্ডাকশন লেভেলের সাথে রিলেটেড। কন্ডাকশন লেভেল থেকে ইলেকট্রনটাকে ফ্রি করতে হয়। তাহলে এই তিনটা ডেফিনেশন আমাদের সবসময় মনে রাখতে হবে। আচ্ছা, এখন একটা জিনিস লক্ষ্য করো, এই যে ফর্মুলাটা এখানে লেখা হয়েছে এটার নামই হচ্ছে অ্যান্ডারসন এফিনিটি রুল। এই ফর্মুলাটার নাম হচ্ছে অ্যান্ডারসন এফিনিটি রুল। এখন এই ফর্মুলাটা কিভাবে আসে দেখো, এইখানে যে মেটেরিয়ালটা আছে এটাকে বলা হয় ওয়াইড ব্যান্ড গ্যাপ মেটেরিয়াল। এটা হচ্ছে যার ব্যান্ড গ্যাপটা অনেক বেশি বড়, এই জন্য এটা হচ্ছে ওয়াইড ব্যান্ড গ্যাপ মেটেরিয়াল। আর এইখানে যে মেটেরিয়ালটা ইউজ করা হয়েছে এটার নাম হচ্ছে ন্যারো ব্যান্ড গ্যাপ মেটেরিয়াল। তাহলে একটা হচ্ছে আমার বাম পাশে ওয়াইড ব্যান্ড গ্যাপ মেটেরিয়াল, আর একটা হচ্ছে ডান পাশে ন্যারো ব্যান্ড গ্যাপ মেটেরিয়াল। তাহলে এই দুইটার ব্যান্ড গ্যাপের ডিফারেন্স কত? এই দুইটার ব্যান্ড গ্যাপের ডিফারেন্স হচ্ছে ডেল্টা ইজি, এবং ডেল্টা ইজি মানে হবে ইজি ওয়ান মাইনাস ইজি টু। কারণ এক নম্বরটা বেশি আছে, দুই নম্বরটা কম আছে, এই জন্য ইজি ওয়ান মাইনাস ইজি টু। এখন খেয়াল করে দেখো, ইজি ওয়ান মানে এই জায়গা থেকে এটা যদি বাদ দিতে হয় বা ইজি টু বাদ দিতে হয়, একটু লক্ষ্য করো, এই যে অংশটা আছে, খেয়াল করো এই যে অংশটা আছে আর এই যে অংশটা আছে, এই দুইটা জিনিস যদি আমি যোগ করি, খেয়াল করো এই সাইডটার সাথে যদি আমি এই সাইডটা যোগ করি, তাইলে এই দুইটার ডিফারেন্স কত সেটা পাওয়া যাবে। দেখো তো মিল আছে কিনা। এই অংশটা বাদ চলে যাবে কেন? কারণ এই অংশটা তো ইজি টু, তাহলে এটা বাদ চলে যাবে। কিন্তু আমি যদি এইটার এটা যোগ করি, তাহলে কিন্তু আমি ডেল্টা ইজি পেয়ে যাব। দেখো তো এটা বোঝা যাচ্ছে নাকি? জি স্যার, বোঝা গেছে। আচ্ছা, তাহলে তাহলে অ্যান্ডারসন এফিনিটি রুলকে যদি তুমি ডেফিনেশন দিতে চাও, তাহলে তুমি বলবা দ্য চেঞ্জ ইন কন্ডাকশন লেভেল এন্ড দ্য চেঞ্জ ইন ভ্যালেন্স ব্যান্ড ইজ দি সামেশন। দ্য চেঞ্জ ইন কন্ডাকশন ব্যান্ড এন্ড দ্য চেঞ্জ ইন ভ্যালেন্স ব্যান্ড, এই দুটার সামেশন হচ্ছে টোটাল ব্যান্ড গ্যাপের কতটুকু ডিফারেন্স সেটার সমান। এটার একটু সাজাই গুছাই লিখবা আর কি। তার মানে এটাই হচ্ছে অ্যান্ডারসন এফিনিটি রুল। এবং পরীক্ষায় অ্যান্ডারসন এফিনিটি রুল আসলে তুমি যদি লিখতে কিছু মনে না থাকে, তুমি এই ছবিটা এঁকে দিয়ে এইটুক লিখবা, এই 2 লাইন, তাইলেই যথেষ্ট। ঠিক আছে? আচ্ছা, তাহলে এইখানে কোনো কিছু কি বাদ গেল আমাদের? এখানে আমরা ফার্মি লেভেল অনুযায়ী মেটেরিয়ালটাকে ডিফাইন করলাম, তারপরে হচ্ছে ইলেকট্রন এফিনিটি ডেফিনেশন দেখলাম, ওয়ার্ক ফাংশনের ডেফিনেশন দেখলাম, এবং ব্যান্ড গ্যাপের পরিবর্তনটাকে কি অ্যান্ডারসন এফিনিটি রুলের সাহায্যে দেখলাম। এখন খেয়াল করো ফিগার বি তে আমরা হচ্ছে এই দুইটা মেটেরিয়ালকে এখন অ্যাড করব, মানে জাংশন ফর্ম করব। তাহলে এই দুটাকে যখনই আমরা জাংশন ফর্ম করব এবং আমরা এই কাজটা করব ইকুইলিব্রিয়ামে রেখে, তাইলে আমাদের ফার্মি লেভেলটা এখন কি হইতে হবে বলতো? এইখানে যে দুইটা ফার্মি লেভেল দুই জায়গায় আছে, এখন এই দুটাকে কি করতে হবে? প্রথম কাজ কি? ইকুইলিব্রিয়াম স্যার। হ্যাঁ, ইকুইলিব্রিয়ামে আনতে হবে। গুড, ইকুইলিব্রিয়ামে আনার অর্থ হচ্ছে ফার্মি লেভেলকে এক লেভেলে আনতে হবে। তাহলে লক্ষ্য করো, এইখানকার ফার্মি লেভেলটা আছে হচ্ছে পি সাইডের জন্য, নিচের দিকে আছে, আর এইখানকারটার ফার্মি লেভেলটা আছে উপরের দিকে এন টাইপের জন্য। তাহলে এখন কি হবে? এই পাশ থেকে ইলেকট্রন এই পাশে যাওয়া শুরু করবে, এই পাশ থেকে হোল এই পাশে যাওয়া শুরু করবে। তাহলে যখন এইখান থেকে ইলেকট্রন চলে যাবে, তখন এই ফার্মি লেভেলটা আস্তে আস্তে নিচে নামবে, আর এখান থেকে যখন হোল চলে যাবে তখন এই ফার্মি লেভেলটা আস্তে আস্তে উপরে উঠবে, এবং একটা সময় তাদের মধ্যে ব্যালেন্সিং হবে। এই যে দেখো তাদের মধ্যে এই যে ব্যালেন্সিংটা হয়ে গেছে। তাহলে যখন তাদের মধ্যে ব্যালেন্স সিচুয়েশন হয়ে যাবে, তখন আর কোনো নতুন করে চার্জ ট্রান্সফার হওয়ার প্রয়োজন হবে না। তাহলে এখন এই চার্জ ট্রান্সফারটা যখনই ঘটে, তখনই আমরা জানি যে এনার্জি ব্যান্ড গুলার বেন্ডিং হয়, তাই না? খেয়াল করে দেখো তো, এই যে ইসি এনার্জি ব্যান্ড যেটা ছিল এটা কিন্তু ব্যান্ড হয়ে গেছে, ইভি এনার্জি ব্যান্ড যেটা ছিল এটাও কিন্তু ব্যান্ড হয়ে গেছে। নিচেরটা হচ্ছে ইভি এর জন্য বেন্ডিং, আর এটা হচ্ছে ইসি এর জন্য বেন্ডিং। কারণ চার্জ ট্রান্সফার করে ফার্মি লেভেলকে এক লেভেলে আনতে গেলে অবশ্যই এনার্জি ব্যান্ডের বেন্ডিং হইতে হবে। এখন লক্ষ্য করে দেখো, এখানে বেন্ডিংটা উপরে এবং নিচে দুইটা দুই রকম ভাবে হয়েছে, তাই না?
উপরের বেন্ডিংটা হচ্ছে একটা কন্টিনিউয়াস লাইন, তারপরে এখানে একটা ডিসকন্টিনিউয়াস, তারপরে আবার কন্টিনিউয়াস লাইন। আর নিচেরটা হচ্ছে এইখানে একটা কন্টিনিউয়াস লাইন, তারপরে ডিসকন্টিনিউয়াস লাইন, তারপরে আবার কন্টিনিউয়াস লাইন। কিন্তু এইখানের যেভাবে পরিবর্তন স্ট্রেট লাইন হিসেবে, এইখানে হচ্ছে জিগজ্যাগ পরিবর্তন, তাই না? দুইটা তো সেম না। এটা বুঝতে পারছো যে দুইটা যে সেম না? জি স্যার। আচ্ছা, এটার কারণ কি দেখো, আমি যখন আমি যখন এই ইসি ওয়ান এবং এই ইসি টু এর কথা চিন্তা করতেছি, তখন দেখো এই পাশ থেকে সরাসরি আমি এদিকে নিচে নেমে যাচ্ছি। এই যে এই পাশ থেকে ইসি ওয়ান থেকে আমি সরাসরি নিচে নেমে ইসি টু কে টাচ করতে হবে। কিন্তু আমি যখন ইভি ওয়ান এবং ইভি টু এর কথা বলতেছি, খেয়াল করো, ইভি ওয়ান এর জন্য লেভেলটা নিচে, কিন্তু ইভি ওয়ান এর জন্য লেভেলটা নিচে, আর ইভি টু এর জন্য কিন্তু লেভেলটা উপরে, তাই না? খেয়াল করছো, এখানে কিন্তু লেভেলটা উপরে, ইভি টুটা আছে হচ্ছে উপরের দিকে। এই যে এটা হচ্ছে ইভি টু, এটা উপরের দিকে আছে, আর ইভি ওয়ানটা আছে নিচের দিকে। তাহলে এই দুইটার মধ্যে যখন আমি সংযোগ দিব, তখন সংযোগটা হবে একটা জেড এর মতো, এরকম ভাবে এসে এরকম ভাবে হয়ে তারপরে এরকম ভাবে যাবে। আর যখন আমি ইসি ওয়ান থেকে ইসি টু তে যাব, তখন দেখো আমাকে নিচের দিকেই নামা লাগতেছে, তাই না? বোঝা যাচ্ছে? জি আমি স্যার। যখন জি স্যার। আমি যখন ইসি কে বেন্ড করব, তখন আমি নিচের দিকে বেন্ডিংটা করব, এটাকে বলা হয় নেগেটিভ বেন্ডিং। ইসি ওয়ান এবং ইসি টু এর মধ্যে যে বেন্ডিংটা করব, এটাকে বলা হয় নেগেটিভ বেন্ডিং। আর ইভি, একটু মিউট করে রাখো তো। আচ্ছা, তাহলে ইসি ওয়ান এবং ইসি টু এর বেন্ডিংটা হচ্ছে কি নেগেটিভ বেন্ডিং, এটা সরাসরি এইভাবে হবে। আর ইভি ওয়ান আর ইভি টু এর মধ্যে বেন্ডিংটাকে বলা হয় পজিটিভ বেন্ডিং। কেন? কারণ আমি এই যে এখান থেকে এখানে যাচ্ছি, উপরের দিকে উঠতেছি। তার মানে সহজভাবে মনে রাখবা, যদি উপরের দিকে উঠো তাহলে হচ্ছে পজিটিভ বেন্ডিং, এটা দেখতে জেড এর মতো। আর যদি নিচে নামো তাহলে হচ্ছে নেগেটিভ বেন্ডিং, সরাসরি এইভাবে চলে আসবে। আচ্ছা, এখন এখানে আরো কিছু জিনিস লক্ষণীয়, একটু খেয়াল করো। যেমন ইআই লেভেলটা, এটা থাকবে অলওয়েজ মিডলে, এটা পি টাইপেরও ঠিক মাঝখানে থাকবে, এটা এন টাইপেরও ঠিক মাঝখানে থাকবে। ফার্মি লেভেলটা পি সাইডের জন্য থাকবে ভ্যালেন্স ব্যান্ডের কাছে, এন সাইডের জন্য থাকবে কন্ডাকশন ব্যান্ডের কাছে, এতে কোনো সন্দেহ নাই। এখন বেন্ডিংটা যে হচ্ছে, খেয়াল করো, এটা হচ্ছে ইলেকট্রন এফিনিটির জন্য। তাহলে এই ভ্যাকুয়াম লেভেল থেকে ইসি এর ডিসটেন্স, এই যে ভ্যাকুয়াম লেভেল থেকে এতটুকু পর্যন্ত এসে ইসি এর ডিসটেন্স, এটা যা ছিল তাই, এখানে যা ছিল এখানেও তাই থাকবে। এখন খেয়াল করো, আমি যদি ভ্যাকুয়াম লেভেলটাকেও বেন্ডিং না করি, মানে ভ্যাকুয়াম লেভেলটাকে যদি এরকম স্ট্রেট লাইন রেখে দিতাম, তাইলে কিন্তু এইটা চেঞ্জ হয়ে যেত। এই যে এইখানে এটা কিন্তু চেঞ্জ হয়ে যেত। বাট এটাকে যদি আমার সেম রাখতে হয়, কারণ এটা তো মেটেরিয়ালের ক্যারেক্টারিস্টিক্স, এটাকে সেম রাখতে হবে, সেই ক্ষেত্রে আমার এই ভ্যাকুয়াম লেভেলটাকেও বেন্ডিং করতে হবে। এই যে ইন্টারেস্টিং ঘটনাটা ঘটে এই জায়গায়, যে ভ্যাকুয়াম লেভেলটাকেও বেন্ডিং করতে হবে। এবং ভ্যাকুয়াম লেভেলটা কতটুকু বেন্ড করবে, এটা ডিপেন্ড করে হচ্ছে আমার মেটেরিয়াল দুইটার ক্যারেক্টারিস্টিক্স এর উপর। একটা ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে V01, আর একটা ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে V02। তার মানে এইখান থেকে প্রথমে এতটুকু বেন্ডিং নিতে হবে, যেটা হচ্ছে V01। তারপর এইখান থেকে এতটুকু বেন্ডিং নিতে হবে, যেটা হচ্ছে V02। এবং এই দুটা বেন্ডিং যোগ করলে আমি টোটাল কিউভি নট পাবো। এবং এই টোটাল কিউভি নটটা এই ভ্যাকুয়াম লেভেলের বেন্ডিংটাকে আইডেন্টিফাই করবে। তার মানে এইখানে এই বেন্ডিংটা একবার ঘটলো, দুইবার ঘটলো, মাঝখানে যেটা আছে সেটা কিন্তু কনসিডার করা হয় নাই, শুধু এই বেন্ডিংটা এবং এই বেন্ডিংটাকে কনসিডার করা হয়েছে। আচ্ছা, মাঝখানে যে ঘটনাটা ঘটতেছে, এটা শুধু হেটেরো জাংশনের ক্ষেত্রে পসিবল, নর্মাল পিএন জাংশনের ক্ষেত্রে কিন্তু এরকম জিগজ্যাগ হবে না, বা এরকম ডিসকন্টিনিউটি হবে না। এটা কেন হয়েছে? এটার কারণ হচ্ছে ডেল্টা ইসি নট ইকুয়াল টু জিরো, ডেল্টা ইভি নট ইকুয়াল টু জিরো। তার মানে প্রথমেই আমি যখন হেটেরো জাংশন তৈরি করতেছি, আমি দুইটা আলাদা মেটেরিয়াল নিচ্ছি, ধরো সিলিকন নিচ্ছি একটা, জার্মেনিয়ামের নিচ্ছি একটা। তাহলে সিলিকনের ক্ষেত্রে জার্মেনিয়ামের ক্ষেত্রে ডেল ইসি পাওয়া যাবে, দুইটার মধ্যে কন্ডাকশন লেভেলের ডিফারেন্স থাকবে, এবং দুইটার মধ্যে ভ্যালেন্স ব্যান্ডেরও ডিফারেন্স থাকবে। তাহলে এই দুইটার ডিফারেন্স তো হোমো জাংশনের ক্ষেত্রে জিরো হইতো। হোমো জাংশন যদি নিতাম, যদি সিলিকন সিলিকন বা জার্মেনিয়াম জার্মেনিয়াম নিতাম, তাহলে এই দুইটা হইতো জিরো, তখন এই লাইনটা এবং এই লাইনটা দেওয়ার প্রয়োজন হইতো না। কিন্তু যেহেতু হেটেরো জাংশনের ক্ষেত্রে এই দুটার মধ্যে একটা সার্টেন অ্যামাউন্ট অফ ডিফারেন্স থাকবে, এটাকে বলা হয় ডিসকন্টিনিউটি। ডিসকন্টিনিউটি কেন? কারণ এই যে ইসিটা ডিসকন্টিনিউয়াস অথবা ইভিটা ডিসকন্টিনিউয়াস, তাহলে এটাকে আমার এখানে গ্রাফিক্যালি শো করতে হবে। কিন্তু এইটা আমার ভ্যাকুয়াম লেভেলের সাথে রিলেটেড না, এই জন্য ভ্যাকুয়াম লেভেলের যে বেন্ডিং সেটা হবে শুধু V01 এবং V02। এই যে এখানে এই ফর্মুলাটা দিয়ে দেওয়া আছে, V01 এবং V02। তাহলে এইখান থেকে যতটুকু নেমে গেল, সেই অনুযায়ী আমার এই দুইটা লেভেল সেম সেম লেভেলে থাকবে, এটাও সেম সেম লেভেলে থাকবে, এটাও সেম সেম লেভেলে থাকবে। আর এই দুইটা হচ্ছে আমার টোটাল অ্যান্ডারসন এফিনিটি ক্রাইটেরিয়া।
সেখান থেকে আমি বুঝতে পারবো যে কতটুকু ডিসকন্টিনিউটি এখানে থাকবে। আর এই দুটার মধ্যে একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে কি যে টোটাল চার্জ ডেনসিটি দুইটার মধ্যে মিল রাখতে হবে। টোটাল চার্জ ডেনসিটি, যে এখানকার চার্জ ডেনসিটির সাথে এখানকার চার্জ ডেনসিটির মিল করতে হবে, মেটেরিয়াল 1 এবং মেটেরিয়াল 2। আচ্ছা, এখন এখান থেকে লাস্ট যে জিনিসটা তোমাদের করতে হবে, হেটেরো জাংশনকে আমরা বিভিন্ন ভাবে ফরমেশন করতে পারি। যেমন শুরুতে পি, শেষে এন, এটা একটা ফরমেশন। আবার শুরুতে এন দিয়ে পরে পিও দিতে পারি। তাহলে ধরো যে যদি আমি এই এনটাকেই সামনে নিয়ে আসতাম এবং এই পিটাকেই পরে নিয়ে যাইতাম, তাহলে আমার এখানে এই বেন্ডিংটা কিভাবে চেঞ্জ হইতো বলতো? যদি আমি এন সাইডটাকে সামনে রাখি আর হচ্ছে পি সাইডটাকে শেষে রাখি, তাহলে আমার বেন্ডিংটা কিভাবে হবে বলতো? এইভাবেই এজ ইট ইজ সেম থাকবে নাকি কোনো পরিবর্তন হবে? পরিবর্তন হবে স্যার। হ্যাঁ, সেটা কিভাবে হবে? পরিবর্তন তো অবশ্যই হবে, কারণ ম্যাটেরিয়ালের ক্যারেক্টারিস্টিক্সটা চেঞ্জ হয়ে যাচ্ছে, সামনে চলে আসতেছে ছোটটা আর ওইদিকে চলে যাচ্ছে যেটা বেশি ব্যান্ড গ্যাপ। তাহলে এখানে পরিবর্তনটা কিভাবে হবে বলো? উপরের ব্যান্ডটাকে উল্টা হবে স্যার, উল্টা হবে, উপরেরটাকে পজিটিভ বানাইতে হবে, নিচেরটাকে নেগেটিভ বানাইতে হবে। এটা করে দেখবা, এটা তোমাদের হোমওয়ার্ক। যদি তুমি শুরুতে শুরুতে যদি এন রাখো তাহলে এটা হচ্ছে এন, আর পরে যদি পি রাখো তাহলে এটা হচ্ছে পি। তাহলে এখন খেয়াল করে দেখো, শুরুতে তুমি কম থেকে বেশির দিকে যাবা, তাই না? তার মানে শুরুতে হবে জিগজ্যাগ, আর পরে তুমি বেশি থেকে কমের দিকে যাবা, এই জন্য এটা হবে এরকম। কথা বুঝছো? তাহলে শর্টকাট টেকনিকটা হচ্ছে তুমি যদি বেশি থেকে কমের দিকে যাও তাহলে তোমার বেন্ডিংটা হবে নেগেটিভ বেন্ডিং, এতে কোনো সন্দেহ নাই। আর তুমি যদি কম থেকে বেশির দিকে যাও তাহলে তোমার বেন্ডিংটা হবে এরকম একটা জিগজ্যাগ বেন্ডিং, এবং এটাকে বলা হয় পজিটিভ বেন্ডিং। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই ছবিটা তোমরা প্র্যাকটিস করবা। এখান থেকে একটা ছবি হয়তো তোমাদের ফাইনালে আঁকতে দিতে হবে, মানে শুধু ছবি, অন্য কোনো ডেফিনেশন বা এগুলো হয়তো দরকার নেই। আচ্ছা, যাই হোক, এখন আমরা পরের টপিকে চলে যাই। এটার নাম হচ্ছে কি এফইটি বা ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর। এটা হচ্ছে আমাদের চ্যাপ্টার 6 স্ট্রিটম্যানের। এই চ্যাপ্টার থেকে আমাদের মেইন টপিক হচ্ছে মসফেট, আর জেফেটটা আমরা হালকা পড়াশোনা করব আজকে, শুধু একটাই ক্লাস। আর মসফেটটাকে আমরা 3-4 লেকচার আছে, ওটা ভালো মতো আমরা শিখবো, এবং মসফেটের মধ্যে আমাদের লাস্ট একটা ডেরিভেশন বাকি রয়েছে, ওটা আমরা শিখবো। তাহলে ফ্যাট ডিভাইস গুলা কি, আমাদেরকে কি কি জানতে হবে? যে হোয়াট আর দ্য ফ্যাট ডিভাইসেস, তাদের ক্যারেক্টারিস্টিক্স গুলা কি কি আছে, কয় ধরনের আছে। তারপরে যে ফ্যাট এর স্ট্রাকচার এবং অপারেটিং প্রিন্সিপাল নিয়ে আমরা আলোচনা করব। তারপর পিঞ্চ অফ চ্যানেল এবং স্যাচুরেশন অফ চ্যানেল, এটা নিয়ে আমরা আলোচনা করব। আর লাস্টে গেট ভোল্টেজের সাহায্যে কিভাবে চ্যানেলটাকে কন্ট্রোল করা যায় সেটা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে এখানে হচ্ছে তোমার এগুলো হচ্ছে জেনারেল নলেজ। তারপরে ফ্যাটের স্ট্রাকচার, এগুলো সব জেনারেল নলেজ। তোমাকে মূলত এই দুটা জিনিস ভালো মতো জানতে হবে এনার্জি ব্যান্ড ডায়াগ্রামের সাহায্যে, যেখানে পিঞ্চ অফ স্যাচুরেশন এবং গেট কন্ট্রোল, এই দুটা জিনিস আছে। আচ্ছা, তাহলে এই ডেফিনেশন গুলো তোমরা হয়তো অলরেডি জানো, জাস্ট একটু মনে করে দেখো যে ফ্যাট হচ্ছে একটা 3 টার্মিনাল ডিভাইস লাইক বিজেটি। বিজেটির 3টা টার্মিনাল হচ্ছে কালেক্টর, বেজ এবং এমিটার। আর ফ্যাট ডিভাইসের ক্ষেত্রে আমরা বলি হচ্ছে ড্রেন, গেট এবং সোর্স। তার মানে তুমি যদি কম্পেয়ার করো তাহলে বিজেটি এবং ফ্যাটের মধ্যে কম্পারিজন করলে এমিটার যেটা আছে সেটাকে তুমি বলবা হচ্ছে এমিটার, তারপরে হচ্ছে বেজ এবং হচ্ছে কালেক্টর। আর এই পাশে তুমি বলবো হচ্ছে সোর্স, তারপরে হচ্ছে গেট এবং ড্রেন। তার মানে এমিটারের সাথে এটাকে কম্পেয়ার করবা, বেজের সাথে গেটকে কম্পেয়ার করবা, কালেক্টরের সাথে ড্রেনকে কম্পেয়ার করবা। আচ্ছা, যাই হোক, তারপরে ফ্যাট গুলো হচ্ছে ইউনিপোলার ট্রানজিস্টর। ইউনিপোলার মানে এদের কারেন্টের যে ফ্লো এটা একটা ক্যারিয়ারের উপর ডিপেন্ডেন্ট, আইদার ইলেকট্রন অথবা হোল, যে কোনো একটা টাইপের উপর ডিপেন্ডেন্ট। কারণ ফ্যাট গুলো হচ্ছে এন চ্যানেল ডিভাইস অথবা হচ্ছে পি চ্যানেল ডিভাইস। তো যে ফ্যাট গুলো এন চ্যানেল তারা শুধু ইলেকট্রনের উপর নির্ভরশীল, যেগুলো পি চ্যানেল তারা শুধু হোলের উপর নির্ভরশীল। এই জন্য ফ্যাট গুলাকে বলা হয় ইউনিপোলার ট্রানজিস্টর। বিজেটিটা কিন্তু আবার বাইপোলার ডিভাইস, বিজেটিটা হচ্ছে একটা বাইপোলার ডিভাইস। কারণ কি? কারণ বিজেটির ক্ষেত্রে তোমার ইলেকট্রন এবং হোল দুইটারই ফ্লো হইতে হয়, আমরা সেটা দেখবো পরে। আচ্ছা, তারপরে ফ্যাটের ক্ষেত্রে হচ্ছে এটা কারেন্টটাকে কন্ট্রোল করার জন্য আমাদের হচ্ছে গেটে যে ভোল্টেজটা আমরা প্রোভাইড করি, ভিজি বলি যেটাকে, গেট ভোল্টেজ, এই গেট ভোল্টেজের সাহায্যে আমরা টোটাল কারেন্ট ফ্লোটাকে কন্ট্রোল করতে পারি। এবং যেটা ঘটনাটা এইভাবে ঘটে যে আমরা যখন ভোল্টেজ অ্যাপ্লাই করব তখন সেখানে ইলেকট্রিক ফিল্ড চেঞ্জ হবে। ইলেকট্রিক ফিল্ড চেঞ্জ হলে ড্রিফট অফ ইলেকট্রন অথবা হোল ঘটবে অ্যাকর্ডিং টু চ্যানেল। তাহলে সেই ড্রিফট অফ ইলেকট্রন বা হোলের সাহায্যে আমরা কারেন্টের কোয়ান্টিটিটাকে কন্ট্রোল করতে পারবো। তাহলে এটা হচ্ছে একটা ভোল্টেজ কন্ট্রোল ডিভাইস। আর বিজেটির ক্ষেত্রে যেটা হয় যে আমরা বেজে যে কারেন্টটা প্রোভাইড করি আইবি,
সেই অনুযায়ী আমার আইসিটা পাওয়া যায়। তাহলে বেস কারেন্টের সাথে তুমি যদি মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর বিটা গুণ করো, তাহলে তুমি কালেক্টর কারেন্ট আইসি আউটপুটে পেয়ে যাও। আর এখানে হচ্ছে তুমি যদি ভিজি দাও তাহলে এক হিসাব, ভিজি না দিলে আরেক হিসাব। কারেন্টটা টোটালি ভোল্টেজের উপর ডিপেন্ডেন্ট। তারপরে হচ্ছে ফ্যাটের সিম্পল ফেব্রিকেশন, এগুলো লেস স্পেস, এগুলো দেখবা ভিএলএসআই সিস্টেমে ফ্যাট ইউজ হয়। তারপর এটা আরেকটা সুবিধা হচ্ছে এটার ইনপুট ইম্পিডেন্স অনেক বেশি, এই জন্য বিভিন্ন রকম বাফার সার্কিটে এটা ইউজ করা হয়। তারপরে হচ্ছে এটা দুই ধরনের, মূলত জাংশন ফ্যাট এবং মসফেট। জাংশন ফ্যাট এবং মসফেটের মধ্যে ইন্টারনাল আর কি স্ট্রাকচারটা একটু ডিফারেন্ট, কিন্তু কাজের ধরন প্রায় কাছাকাছি। তবে জে ফ্যাটের তুলনায় মসফেটটা বেশি জনপ্রিয়, কারণ এটা হচ্ছে বেশি ফাস্টার অপারেশন করা যায় জে ফ্যাটের তুলনায়। আচ্ছা, তাহলে জে ফ্যাটটাকে আবার যদি তুমি ক্লাসিফাই করো, তাহলে যেটা বলছিলাম যে দুইটা চ্যানেল অনুযায়ী এটাকে দুই ভাগে ক্লাসিফাই করবা, এন চ্যানেল জে ফ্যাট অথবা পি চ্যানেল জে ফ্যাট। এবং এই দুইটা চ্যানেলের মধ্যে আবার এন চ্যানেলটা হচ্ছে বেশি ইউজফুল। কেন? কারণ এন চ্যানেলের ক্ষেত্রে তোমার চার্জ ক্যারিয়ারটা হচ্ছে ইলেকট্রন, আর আমরা জানি ইলেকট্রনের মোবিলিটি মিউ এন আর হোলের মোবিলিটি মিউ পি এর মধ্যে বলতো কে বেশি? চ্যাপ্টার 4-এ আমরা পড়ছিলাম যে মোবিলিটি অফ ইলেকট্রন এবং মোবিলিটি অফ হোল, এই দুইটার মধ্যে বেশি কে? স্যার ইলেকট্রন আছে। ইলেকট্রন। ইলেকট্রন কয়েক গুণ বেশি হয়, এই জন্য যেহেতু এটার মোবিলিটি বেশি, এই জন্য এন চ্যানেল জে ফেটের অপারেশনটা, ধরো তুমি জে ফেটকে সুইচ হিসেবে ব্যবহার করবা অথবা এমপ্লিফায়ার হিসেবে ব্যবহার করা, কারণ ট্রানজিস্টরের মেইন ব্যবহার কিন্তু এই দুইটাই। ট্রানজিস্টরের মেইন ব্যবহার হচ্ছে আইদার সুইচিং অথবা এমপ্লিফিকেশন। তাহলে তুমি যদি এটাকে সুইচ হিসেবে ব্যবহার করো আর এটা যদি ফাস্টার অপারেশন পেতে চাও, তাহলে তোমাকে এন চ্যানেল জে ফেটি ইউজ করতে হবে, পি চ্যানেল ইউজ করা হবে না। এবং প্র্যাকটিক্যালি আসলে পি চ্যানেলটা খুব একটা ইউজফুল না, এন চ্যানেলটাই মূলত আমরা ব্যবহার করি। তো এখানে তাদের কনস্ট্রাকশন নিয়ে বলা আছে, আমরা ছবি থেকে এটা একটু বোঝার চেষ্টা করি। এগুলো তোমরা রিডিং করবা, কিন্তু এগুলো একদম মুখস্থ করে ফেলতে হবে এমন কোনো কথা নেই, ঠিক আছে? জাস্ট জেনে রাখলাম। আচ্ছা, তাহলে সিম্বলটা দেখো এবং স্ট্রাকচারটা দেখো। এন চ্যানেল জে ফেটের ক্ষেত্রে মেইন যে বডিটা সেটা হচ্ছে তার চ্যানেল, যেটা হচ্ছে এন টাইপের চ্যানেল। এন টাইপের চ্যানেলের দুই পাশে থাকবে হচ্ছে গেট রিজিয়ন এবং এটা থাকবে বিপরীত ডোপিং। তার মানে চ্যানেল যদি এন হয় তাহলে গেট গুলা হবে পি এর জন্য। আর এই পাশে চ্যানেলের এই পাশে থাকবে ড্রেন, এই পাশে থাকবে সোর্স। তো ঘটনা যেটা ঘটে, সাপ্লাই দেওয়ার পর সোর্স থেকে ড্রেনের দিকে ইলেকট্রন ড্রিফট করে, সোর্স থেকে ড্রেনের দিকে ইলেকট্রন ড্রিফট করা শুরু করে। তাহলে ইলেকট্রন যেদিকে মুভ করে, কনভেনশন অনুযায়ী আমরা জানি কারেন্টটা বিপরীত দিকে যায়, এই জন্য এইদিকে একটা আইডিএস কারেন্ট পাওয়া যাবে। যেহেতু সোর্স থেকে ড্রেনের দিকে ইলেকট্রন মুভ করবে, এই জন্য ড্রেন থেকে সোর্সের দিকে একটা আইডিএস কারেন্ট পাওয়া যাবে। এবং আইডিএস ভার্সেস ভিডিএস কার্ভ, কারেন্ট ভোল্টেজ ক্যারেক্টারিস্টিক্স, এগুলো হয়তো তোমরা 2-1-এও দেখছো। আইডিএস ভার্সেস ভিডিএস ক্যারেক্টারিস্টিক্স কার্ভ, এই যে এরকম কিছু ক্যারেক্টারিস্টিক্স কার্ভ আমরা পাবো। তাহলে এটা হচ্ছে এন চ্যানেলের জন্য। এন চ্যানেল আর পি চ্যানেলের মধ্যে পার্থক্য হচ্ছে এই ক্ষেত্রে কারেন্টটা হচ্ছে ইনকামিং কারেন্ট, এটা হচ্ছে এন চ্যানেলের ক্ষেত্রে। আর পি চ্যানেলের ক্ষেত্রে কারেন্টটা হচ্ছে আউটগোয়িং কারেন্ট, কারণটা হচ্ছে আউটগোয়িং। এছাড়া তেমন কোনো পার্থক্য নাই, শুধু চ্যানেলটা চেঞ্জ করে দিবা। চ্যানেল অনুযায়ী তোমার এই দুইটা সাইড নির্ধারণ হবে, উপরে ড্রেন, নিচে সোর্স, দুই পাশে গেট। বেসিক স্ট্রাকচার। আচ্ছা, এখন এই স্ট্রাকচারটাকে এখানে আবার হচ্ছে তোমার ক্রস সেকশনাল ভিউ হিসেবে দেওয়া হয়েছে। খেয়াল করে দেখো যে এস রিজিয়ন, এটা হচ্ছে আমাদের সোর্স রিজিয়ন, এটা অলওয়েজ কানেক্টেড টু গ্রাউন্ড। তারপরে হচ্ছে গেট রিজিয়ন আর হচ্ছে ডি বা ড্রেন। তাহলে দেখো এই যে কারেন্ট ফ্লো হচ্ছে ডি থেকে এস এর দিকে, কারেন্টের ফ্লোটা হচ্ছে ডি থেকে এস এর দিকে, আর ইলেকট্রনের ফ্লোটা হচ্ছে এস থেকে ডি এর দিকে। আর এখানে আমরা দুই জায়গায় ভোল্টেজ অ্যাপ্লাই করতে পারি, একটা হচ্ছে ভিডিএস, একটা হচ্ছে ভিডিএস আর একটা হচ্ছে ভিজিএস। একটা ভিডিএস আর একটা হচ্ছে ভিজিএস, সেটা অ্যাপ্লাই করলে কি হবে আমরা পরের ছবিতে দেখব। আচ্ছা, এই ছবিতে আমাকে একটা জিনিস বলো, যে আমি যদি জে ফেট কে দুইটা পিএন জাংশন হিসেবে চিন্তা করি, করা যাবে না চাইলে? ধরো এই পি এর সাথে এই এন মিলে একটা পিএন জাংশন, আর এই পি এর সাথে এই এন মিলে একটা পিএন জাংশন, এরকম দুইটা পিএন জাংশন কনসিডার করা যাবে না? যাবে স্যার। আচ্ছা, তাইলে আমাকে বলো তো এই জায়গাগুলো দিয়ে কি বোঝানো হচ্ছে? যদি এটা দুইটা পিএন জাংশন, ডিপ্রেশন লেয়ার। রাইট রাইট, ভেরি গুড, এই দুইটা হচ্ছে ডিপ্লেশন রিজিয়ন, ভেরি গুড। এইটাও ডিপ্লেশন রিজিয়ন, এটাও ডিপ্লেশন রিজিয়ন। তার মানে একটা জেফেট এর ভিতর ইনহেরেন্টলি ডিপ্লেশন রিজিয়ন থাকে, তাই না? আবার আমরা জানি বায়াজিং এর সাথে ডিপ্লেশন রিজিয়ন চেঞ্জ হয়ে যায় না? মনে করে দেখো, যখনই আমরা বায়াজিং অ্যাপ্লাই করব তখন ডিপ্লেশন রিজিয়ন কি হইতে পারে বলো তো? ফরওয়ার্ড বায়াস দিলে কি হবে? ফরওয়ার্ড বায়াস দিলে কমবে স্যার, ছোট কমে যাবে, ভেরি গুড। আর রিভার্স বায়াস দিলে বেড়ে যাবে, তাই তো? বেড়ে যাবে। আচ্ছা, তাহলে এখন আমাকে বলো, আমাদের এই জেফেটটাকে কাজ করানোর জন্য এন চ্যানেলটা কি বেশি হইলে ভালো, আকারে বেশি হইলে ভালো, নাকি কম হইলে ভালো বলো তো?
চ্যানেলের যে এরিয়াটা, এই এরিয়াটা কি বেশি বড় হলে? হলো স্যার, বেশি ভেরি হলো। গুড, বেশি হলে ভালো। কেন? কারণ চ্যানেল যত বড় হবে আমার ইলেকট্রন তত ইজিলি মুভ করতে পারবে, তাই না? এবং ইলেকট্রনের মুভের সাথে কারেন্টও তত ইজিলি মুভ করতে পারবে। এখন দেখো, আমি যদি এই জেফেটে ফরওয়ার্ড বায়াস দেই, তাহলে আমার ডিপ্লেশন রিজন গুলো আরো কমে যাবে, তার মানে চ্যানেল বড় হয়ে যাবে, তার মানে আমার কারেন্ট ফ্লো বাড়বে। কিন্তু আমি যদি রিভার্স বায়াস দেই, তাহলে কি ঘটনা ঘটবে বলতো? আমি যদি একটা জেফেট এর মধ্যে রিভার্স বায়াস অ্যাপ্লাই করি, তাহলে আমার এই ডিপ্লেশন রিজন গুলো কিভাবে চেঞ্জ হবে? বেড়ে যাবে না কমে যাবে? ডিপ্রেশন লেয়ার বাড়বে। বেড়ে যাবে। বেড়ে যাবে। তাহলে ডিপ্লেশন লেয়ার বেড়ে যাওয়ার অর্থ হচ্ছে চ্যানেলের এরিয়াটা কমে যাওয়া, তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে এটাকে আমরা পরের স্লাইড থেকে দেখে মানে অ্যানালাইসিস করতে হবে। তাহলে আমাদের রিজিয়ন হচ্ছে পি প্লাস রিজিয়ন, এটা গেট। নিচেও একটা পি প্লাস রিজিয়ন থাকবে, এটা হচ্ছে গেট। মাঝখানে হচ্ছে এন এর চ্যানেল। এবং এখানে আমরা দুইটা ভোল্টেজ অ্যাপ্লাই করতে পারি, একটা হচ্ছে ভিডিএস ভোল্টেজ, ড্রেন টু সোর্স ভোল্টেজ, আর একটা হচ্ছে ভিজিএস ভোল্টেজ, যেটা হচ্ছে গেট টু সোর্স ভোল্টেজ। আচ্ছা, তাহলে এখন আমরা এই ছবিটাতে আসি, যেখানে আমরা ডিপ্লেশন রিজিয়নটাকে চেঞ্জ করব বাই অ্যাপ্লাইং ভোল্টেজ, এবং সেই অনুযায়ী আমাদের কারেন্ট ফ্লোটাকে আমরা রেস্ট্রিক্টেড করে দিতে পারি। খেয়াল করে দেখো, এই তিনটা ছবি একই একই ডিভাইসের জন্য, মানে একটা এন চ্যানেল জে ফেটের জন্যই এই তিনটা ছবি আঁকা হয়েছে। প্রথম ছবিতে আমরা হচ্ছে দেখাচ্ছি কি, যে ইলেকট্রন ফ্লোটা এই যে সোর্স সাইড থেকে ড্রেন সাইডের দিকে ইলেকট্রনটা ফ্লো করতেছে, এবং এই কারণে আইডি কারেন্টটা ড্রেন থেকে সোর্সের দিকে ফ্লো করতেছে। জাস্ট ইলেকট্রন ফ্লো এবং কারেন্ট ফ্লো পরস্পর বিপরীত। তারপরে এখানে রেগুলার ডিপ্লেশন রিজিয়ন আছে, রেগুলার একটা ডিপ্লেশন রিজিয়ন আছে। উপরে গেট, তারপরে ডিপ্লেশন রিজিয়ন, তারপরে চ্যানেল, তারপরে আবার গেট। আচ্ছা, এখন যখন আমরা ভিডিএস অ্যাপ্লাই করব, ভিডিএস মানে ডি2এস, আমরা যখন ভোল্টেজটা দিব, তখন আইডি কারেন্টটা আস্তে আস্তে বাড়তে থাকবে। এই যে আইডি কারেন্টটা আস্তে আস্তে বাড়তে থাকবে। এখন দেখো, আচ্ছা এই ছবিতে আবার আমরা দুইটা ভোল্টেজ দিতে পারতাম, কিন্তু একটা দেই নাই, মানে আমরা শুধু ভিডিটা অ্যাপ্লাই করতেছি, ভিজিটা জিরোতে রাখছি। এখনো আমরা গেটে কোনো ভোল্টেজ দেই নাই। পরের যে ছবিটা আছে, এই ছবিটাতে আমরা ভিজিতেও ভোল্টেজ অ্যাপ্লাই করব। প্রথমে আমরা ভিজিটাকে জিরোতে রাখছি, শর্ট করে রাখছি, কোনো ভোল্টেজ দিব না। তারপর ভিডি দিব, আর তারপরে ভিডিও দিব, ভিজিও দিব, দুটো একসাথে দিব। তাহলে এখন খেয়াল করো তো, আমি যখন ভিজিডি একটা ভোল্টেজ অ্যাপ্লাই করতেছি, দেখো ভিজিডি, এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে ভিজি মাইনাস ভিডি। তাহলে এখানে তো আমরা জিটাকে শর্ট করে রাখছি দুই পাশেই, তাহলে এটা হয়ে যাচ্ছে জিরো, আর হচ্ছে মাইনাস ভিডি। তার মানে আমি এখানে আলটিমেটলি মাইনাস ভিডি অ্যাপ্লাই করতেছি, তাই না? এখন খেয়াল করো, এই জায়গাটাতে যদি পি প্লাস ছিল, এই জায়গাটাতে যদি আমি নেগেটিভ ভোল্টেজ দেই, তাহলে এটা রিভার্স বায়াস হয়ে যাবে না? দেখো তো, এটা ছিল পি প্লাস রিজিয়ন, তাহলে এখানে যদি আমি মাইনাস ভিডি অ্যাপ্লাই করি, তাহলে এটা রিভার্স বায়াস হয়ে যাবে না? জি স্যার। আর এটা যদি রিভার্স বায়াস হয়, তাহলে তার সাথে যে ডিপ্লেশন রিজিয়নটা ছিল, এটা এখন আস্তে আস্তে বেড়ে যাবে না? ডিপ্লেশন রিজিয়নটা আস্তে আস্তে বেড়ে যাবে না? বাড়বে স্যার। এবং এই ডিপ্রেশন রিজনটা যেভাবে বাড়বে, সেই অনুযায়ী আমার যে চ্যানেলের এরিয়াটা ছিল, সেই এরিয়াটা আস্তে আস্তে কমে যাবে না? দেখো তো, বুঝা যাচ্ছে? আচ্ছা, জি স্যার। তাহলে দেখো, চ্যানেলের রিজিয়ন যদি আস্তে আস্তে কমে যায়, তাইলে এখন যখন তুমি ভোল্টেজটা অ্যাপ্লাই করতেছো, তখন তোমার কারেন্টের পরিবর্তনটা আগের মতো আর অত বেশি হবে না। মনে হবে যে এটা স্যাচুরেশনে চলে যাচ্ছে। আগে ছিল লিনিয়ার রিলেশন, এখন সেই রিলেশনটা হয়ে যাচ্ছে অনেকটা স্যাচুরেশনের মতো। এই রিজিয়নে যখন সে কাজ করে, তখন সে নর্মাল একটা রেজিস্ট্যান্সের মতো কাজ করতেছিল। রেজিস্ট্যান্সের কাজ কি? রেজিস্ট্যান্সের মধ্যে তুমি ভোল্টেজ বাড়াচ্ছো, আস্তে আস্তে কিন্তু কারেন্টও বাড়বে। কারেন্ট ভোল্টেজ ক্যারেক্টারিস্টিক্স কার্ভ যেটা আর কি, ভি বাড়াচ্ছ মানে ওহমস ল, ভি ইজ প্রপোর্শনাল টু আই, তাই না? রেজিস্ট্যান্সটা যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে ভি যত বাড়বে, আই তত বাড়বে, ওহমস ল অনুযায়ী আর কি। আর এই ক্ষেত্রে তুমি দেখতেছো যে তুমি ভি যদিও বাড়াচ্ছ, কিন্তু তোমার কারেন্টটা সেই অনুযায়ী আর বাড়তেছে না। কেন বাড়তেছে না? কারণ তার যে চ্যানেলের মধ্যে দিয়ে যাওয়ার কথা, সেই চ্যানেলটা আস্তে আস্তে ন্যারো হয়ে যাচ্ছে। এবং চ্যানেল যত ন্যারো হবে, তত আমার আর ইজ ইকুয়াল টু কি বলো, আর ইজ ইকুয়াল টু রো ইন্টু এল বাই এ। তার মানে এরিয়াটা যত কমে যাবে, খেয়াল করো, এরিয়াটা যত কমে যাবে চ্যানেলের, তত রেজিস্ট্যান্স কি হবে? বেড়ে যাবে না? এবং রেজিস্ট্যান্স বেড়ে গেলে কারেন্ট ফ্লোটাকে সে লিমিটে করে দিবে না? জি স্যার। তাহলে এই ঘটনাটাই আর কি এখানে ঘটতেছে। তাহলে প্রথম ঘটনাটার নাম হচ্ছে লিনিয়ার রেঞ্জ। লিনিয়ার মানে এটা রেজিস্টিভ একটা ইফেক্ট। তারপরের ঘটনাটার নাম হচ্ছে নিয়ার পিঞ্চ অফ, মানে চ্যানেলটা আস্তে আস্তে সংকুচিত হচ্ছে।
আর সি নাম্বার ফিগারটা হচ্ছে বিয়ন্ড পিঞ্চ অফ। বিয়ন্ড পিঞ্চ অফ মানে কি? বিয়ন্ড পিঞ্চ অফ মানে এই পয়েন্টের পরে কারেন্ট আর কোনোভাবেই পরিবর্তন হবে। এই পয়েন্টের একটা নাম আছে, এটাকে বলা হয় ভিপি। ভিপি বা পিঞ্চ অফ ভোল্টেজ। এই যে পয়েন্টটা, এই পয়েন্টটার নাম হচ্ছে পিঞ্চ অফ ভোল্টেজ। তাহলে পিঞ্চ অফ ভোল্টেজে পৌঁছানোর পরে কোনো অবস্থাতেই কারেন্টের ভ্যালু আর পরিবর্তন করা যাবে না, কারেন্টটা তখন জাস্ট স্যাচুরেটেড হয়ে যাবে। তাহলে প্রথমে ছিল লিনিয়ার রিজিয়ন, তারপরে ছিল নিয়ার পিঞ্চ অফ রিজিয়ন, তারপরে হচ্ছে আফটার পিঞ্চ অফ পজিশন। তাহলে খেয়াল করো, এই পজিশন থেকে বি থেকে সি তে আসতে গেলে আমাকে রিভার্স বায়াসের পরিমাণ আরো বাড়াইতে হইছে না? এখানে যে রিভার্স বায়াসটা প্রয়োগ করতেছিলাম এটা আরো বাড়বে না? এবং তখন দেখো ডিপ্লেশন রিজিয়নটা অনেক বড় হয়ে গেছে, এই পাশের ডিপ্লেশন রিজিয়নও অনেক বড় হয়ে গেছে, এই কারণে এনটা অনেক কমে গেছে। এবং এন যেহেতু কমে গেছে তার মানে এরিয়া কমে গেছে, এরিয়া কমে গেছে মানে রেজিস্ট্যান্স বেড়ে গেছে, তার মানে কারেন্টের ভ্যালুটা কনস্ট্যান্ট হয়ে গেছে। আচ্ছা, এখন একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে পিঞ্চ অফ হওয়ার পরে কারেন্ট জিরো কেন হবে না বলতো? কারেন্ট জিরো না হয়ে এটা হচ্ছে কনস্ট্যান্ট হয়ে যাবে কেন? মনে হইতেছে চ্যানেল তো এই জায়গায় মনে হচ্ছে যে নাই, তাহলে চ্যানেল নাই মানে এদিক থেকে তো কারেন্ট যাবে না, এরকম একটা সিচুয়েশন। কিন্তু আসলে এখানে কারেন্টটা কনস্ট্যান্ট হয়ে যায়, জিরো কিন্তু হয় না। এটার কারণ কি বলতো? ট্রাই করো যে এখানে আমরা যদি চ্যানেলটাকে পিঞ্চ অফ করে ফেলি তারপরে কারেন্ট জিরো হয়ে যাবে, এরকম একটা ধারণা আমাদের আসতে পারে, কিন্তু আসলে কারেন্টটা জিরো হবে না, সে যেই লেভেলে ছিল সেই লেভেলে কনস্ট্যান্ট হয়ে যাবে বা স্যাচুরেটেড হয়ে যাবে। এটার কারণ কি? স্যার মাইনরিটি ক্যারিয়ারের জন্য স্যার। ওগুলা বাদ দাও, সহজ করে চিন্তা করো। ওগুলা বাদ দাও, মনে করো যে একদম সহজভাবে চিন্তা করো যে এইখানে কারেন্টটা তাও ফ্লো হইতে পারবে কেন? কারণ খেয়াল করে দেখো, তোমার এই পাশের চ্যানেলটা তো যেরকম ছিল অলমোস্ট সেরকমই আছে, তাই না? তোমার ম্যাক্সিমাম ডিপ্লেশনটা হয়েছে কোন দিকে? যেদিকে তুমি পটেনশিয়ালটা অ্যাপ্লাই করছো, তার মানে এই সাইডে তোমার ম্যাক্সিমাম ডিপ্লেশনটা হবে। এই যে এই পাশে এবং এই পাশে ম্যাক্সিমাম ডিপ্লেশনটা হবে, কিন্তু এই সাইড গুলোতে কিন্তু ডিপ্লেশনের পরিমাণ অত বেশি না। তাহলে এই সাইড গুলো দিয়ে তো ক্যারিয়ার পাস হচ্ছে, কারেন্ট পাস হচ্ছে। আর এইখানে আসলে যেটা ঘটে, এইখানে দুইটা ডিপ্লেশন রিজিয়ন, দুইটা এইভাবে থাকে, দুইটার মধ্যে একটা খুব ন্যারো জায়গা খালি থাকে, মানে দুইটা টাচ করলেও দুইটার মধ্যে একটা গ্যাপ থাকে, ছোট্ট একটা গ্যাপ হলেও থাকে। যেই গ্যাপ দিয়ে তুমি কারেন্ট ফ্লো আর বাড়াইতে পারবে না, কিন্তু পিঞ্চ অফ হওয়ার আগে যেই কারেন্টটা যাচ্ছিল সেটা যেতে থাকবে। আরেকবার বলি, এখানে দুইটা ডিপ্লেশন রিজিয়ন ছিল না? এই যে দেখো, একটা টপ পজিশনে ছিল ডিপ্লেশন রিজিয়ন, একটা বটম পজিশনে ছিল। এখন ধরো এটা বাড়তে বাড়তে এরকম বড় হয়ে গেছে, এটাও বাড়তে বাড়তে এরকম বড় হয়ে গেছে। এই দুইটার মধ্যে যদিও আমরা দেখে মনে হচ্ছে দুইটা মিলে গেছে, আসলে কিন্তু দুইটা মিলবে না, দুইটার মধ্যে একটু হইলেও একটা গ্যাপ থাকবে ডিপ্লেশন রিজিয়নের মধ্যে। এবং ওই গ্যাপটা দিয়ে আমার যে কারেন্টটা পিঞ্চ অফ হওয়ার আগে প্রবাহিত হতে পারতেছিল সেটা তখনও ফ্লো হইতে থাকবে, তার মানে এটা কনস্ট্যান্ট হয়ে যাবে। কিন্তু এর চেয়ে বেশি আর ফ্লো করা যাবে না, তার মানে একটা নির্দিষ্ট কারেন্টে এটা পিঞ্চ অফে সেট হয়ে যাবে। এর চেয়ে বেশি বা কম করতে হইলে কি করতে হবে, সেটা হচ্ছে ভিজি লাগবে। যদি তুমি কারেন্টটাকে পিঞ্চ অফের চেয়ে বেশি করতে চাও বা কম করতে চাও, তাহলে তোমার ভিজি অ্যাপ্লাই করতে হবে। এখানে কিন্তু আমরা ভিজিটাকে শুরুতে শর্টেড করে জিরো দিয়ে দিছি, তার মানে এইখানে পিঞ্চ অফ ভোল্টেজ এবং কারেন্ট ফিক্সড, এটাকে আর পরিবর্তন করা যাবে না। যদি করতে হয় তাহলে ভিজিটাকে পরিবর্তন করতে হবে, যেটা হচ্ছে আমাদের নেক্সট ফিগার। তাহলে এই ফিগারটা খেয়াল করো, এটাই হচ্ছে আমাদের লাস্ট ফিগার। এইখানেও দেখো যে আইডি ভার্সেস ভিডিএস ক্যারেক্টারিস্টিক্স কার্ভ ড্র করা হয়েছে, এবং এইখানে কয়েকটা কার্ভ দেখানো হয়েছে ডিফারেন্ট সিচুয়েশনে। যেমন প্রথম যে সিচুয়েশনটা, যেটা সবচেয়ে বেশি, সেটা হচ্ছে যখন ভোল্টেজটা জিরো, ভিজি ভোল্টেজটা যখন জিরো, তাহলে এই ক্ষেত্রে পিঞ্চ অফের ভোল্টেজের ভ্যালু হচ্ছে এই ভ্যালুটা, আর কারেন্টের ভ্যালু হচ্ছে এই কারেন্টটা। তারপরে যখন তুমি ভিজিএস -1 ভোল্ট দিবা, তখন ভিপিও কমে গেছে, কারেন্টও কমে গেছে। তুমি যখন -2 দিবা তখন ভিপিও কমে যাবে, কারেন্টও কমে যাবে। -3 দিবা, আরো কমে যাবে। এটার কারণ কি দেখো, তুমি আগেই ভিডিএস অ্যাপ্লাই করে রাখছিলা, ভিডিএস, আর এখন তুমি নতুন করে ভিজিএস দিচ্ছ। খেয়াল করে দেখো, ভিডিএস এর সাইনটা খেয়াল করো, পজিটিভটা এসে এন এর সাথে কানেক্টেড, ভিডিএস এর পজিটিভটা এসে এন এর সাথে কানেক্টেড, ভিজিএস এর নেগেটিভটা এসে, ভালো মতো লক্ষ্য করো, ভিজিএস এর নেগেটিভটা এসে পি এর সাথে কানেক্টেড। তাহলে আমাকে বলো তো, এই ভিডিএস এবং এই ভিজিএস দুইটাই রিভার্স বায়াস হিসেবে কাজ করতেছে না আমার জে ফেটের জন্য? আমার যে জে ফেটটা আছে, যেটা হচ্ছে একটা এন চ্যানেল জে ফেট, এই জে ফেটের উপর ভিডিএস ভোল্টেজ এবং ভিজিএস ভোল্টেজ দুইটাই রিভার্স বায়াস মোডে কাজ করতেছে না? দেখো তো।
লক্ষ্য করো আমি এখানে যে ভোল্টেজটা অ্যাপ্লাই করতেছি এটা নেগেটিভ, এটা পি প্লাস এর সাথে আছে। আবার এইখানে আমি যে ভোল্টেজটা অ্যাপ্লাই করতেছি এটা পজিটিভ এবং এটা এন এর সাথে আছে। তাহলে পি প্লাস নেগেটিভ রিভার্স বায়াস, এন পজিটিভ রিভার্স বায়াস, তার মানে দুইটা ভোল্টেজই নেগেটিভ বা রিভার্স বায়াস হিসেবে আছে না? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা জানি একদম সিম্পল হিসাব, রিভার্স বায়াসের ক্ষেত্রে আমার কারেন্ট ফ্লো কি হয়, বাড়ে যায় না কমে যায়? স্যার কমতে থাকে স্যার। কমতে থাকে। তাইলে যখন তুমি শুধু একটা রিভার্স বায়াস দিচ্ছিলা ভিডিএস, তখন তো এটা দাও নাই, তার মানে এটা জিরো। তাইলে তোমার কারেন্ট যতটুকু উচ্চতায় পৌঁছাবে প্রথমবার, আর যখন তুমি ভিজিএস দিবা তখন কি ততটুকু পৌঁছাইতে পারবে? স্যার কমতে। আস্তে আস্তে কমতে থাকবে। ভেরি গুড, তাহলে এই যে কারেন্টটা আস্তে আস্তে কমে যাবে। এবং তোমাকে যদি আমি বলি যে একটা জেফেট নাও, এটা একটা এন চ্যানেল জেফেট নাও এবং এটার আউটপুট কারেন্টকে সাপোজ 2 মিলি অ্যাম্পিয়ারে সেট করো, তাহলে তুমি যখন এটার ক্যারেক্টারিস্টিক্স দিবা দেখবা যে এইটার আইভি ক্যারেক্টারিস্টিক্স কার ভিজিএস জিরো হইলে সাপোজ এটা হচ্ছে 10 মিলি অ্যাম্পিয়ার শো করে, কথার কথা। কিন্তু যখন আমি ভিজি -3 দেই তখন এটা 2 মিলি অ্যাম্পিয়ারে সেট হয়ে যায়। তাহলে তুমি সেইভাবে জেফেট এর জন্য একটা নির্দিষ্ট পরিমাণ কারেন্ট কন্ট্রোল করতে পারবা, যেটাকে আমরা, এটাকেই আমরা নাম দিছি হচ্ছে গেট কন্ট্রোল। গেট কন্ট্রোল কেন গেট কন্ট্রোল? কারণ আমি গেটে যে ভোল্টেজটা অ্যাপ্লাই করব সেই গেটের অ্যাপ্লাই করা ভোল্টেজের সাহায্যে, দুই সাইডেই উপরে এবং নিচে, এই গেটের ভোল্টেজ যেটা অ্যাপ্লাই করব এই অ্যাপ্লাইড ভোল্টেজের কারণে আমার টোটাল কারেন্ট ফ্লোটা কন্ট্রোল একটা কারেন্ট ফ্লো হবে। আর যদি গেট ভোল্টেজ না দেই তাহলে আমি ভিডি যেভাবে বাড়াবো সেই অনুযায়ী এটা আস্তে আস্তে বাড়তে থাকবে এবং একটা সময় গিয়ে এটা পিঞ্চ অফ হবে এবং তারপরে আর বাড়বে না। তাহলে এই কার্ভটা হচ্ছে আনকন্ট্রোলড, যেখানে একটা ভোল্টেজ দেওয়া হয়েছে। কিন্তু বাকি সবগুলা কার্ভ হচ্ছে কন্ট্রোলড, যেখানে দুইটা করে ভোল্টেজ থাকবে এবং দুইটা করে ভোল্টেজ থাকার কারণে আমি একটা নির্দিষ্ট পরিমাণ কারেন্ট এটার মধ্য থেকে আউটপুটে নিয়ে আসতে পারবো। তাহলে বুঝছো জিনিসটা, ভোল্টেজ দিয়ে কিভাবে কন্ট্রোল হয়, বুঝছো? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে জেফেট নিয়ে আমাদের আলোচনা এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা মসফেট করব। তাহলে এখান থেকে আরেকবার বলি তোমরা কি শিখবা। তোমরা হচ্ছে এনপি অথবা পিএন ডায়াগ্রাম আঁকা শিখবা এই হেটেরো জাংশনের জন্য। কোশ্চেনে হয়তো বলে দিবে যে এন থেকে পি আঁকো বা পি থেকে এন আঁকো, সেটা বলে দিলাম, তারপর এইভাবে এটা প্র্যাকটিস করবা। আর ট্রানজিস্টর থেকে জেফেট থেকে শিখবা হচ্ছে শুধু তার এই এই দুইটা ছবি 6.4 6.5। 6.4 6.5 একটাতে হচ্ছে কিভাবে একটা ভোল্টেজ দিয়ে চেঞ্জ হচ্ছে সেটা দেখানো হয়েছে, আর এই ছবিতে দুইটা ভোল্টেজ দিয়ে কিভাবে চেঞ্জ হয় সেটা দেখানো হয়েছে। তো কোশ্চেনে তোমার একটা কি বলে কন্ডিশন বলে দেওয়া থাকবে, তুমি সেই কন্ডিশন অনুযায়ী এটা এইখান থেকে আঁকতে হবে নাকি দুইটা ভোল্টেজ দিয়ে আঁকতে হবে সেটা যাতে তুমি বুঝতে পারো। যেমন এখানে এই দেখো, ইফেক্টস অফ এ নেগেটিভ গেট বায়াস, তার মানে গেটে যদি একটা নেগেটিভ রিভার্স বায়াস দাও তাহলে কি হবে সেটা হচ্ছে এই ছবিটা। আর এই ছবিটা হচ্ছে শুধুমাত্র ডিপ্লেশন রিজিয়নের পরিবর্তন এবং গেট বায়াস কিন্তু জিরো। তাহলে এই জাস্ট পার্থক্যগুলো মনে রাখবা, আশা করি পারবা। ঠিক আছে, তাহলে আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।